এ নিয়ে আজকে কথা বলবো। যুক্ত হচ্ছেন বাংলাদেশের কথা সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আপনি জানেন যে আমরা সারা দেশে আজকে একটা করোনা যুদ্ধের মাঝে আছি। সংক্রমণের দশম সপ্তাহ আমরা পার করছি। এমন একটি সময়ে ৮৩ বছর বয়সে ডক্টর আনিসুজ্জামান চলে গেলেন। আপনি কি বলবেন? তার চলে যাওয়াটা যে খুবই আকস্মিক হলো তা নয়। আমরা মানসিকভাবে কিছুটা প্রস্তুত ছিলাম, কিন্তু কোনো যাওয়াই তো মেনে নেওয়া যায় না, বিশেষ করে তার মতো মানুষের। আর আপনি যেভাবে বললেন, আমাদের করোনা যুদ্ধে আমরা ক্লান্ত, কিন্তু আমাদের সম্মুখে তো এগোতে হবে। এবং করোনা উত্তর বাংলাদেশকে অনেক বেশি মানবিক করতে, বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি এই সমস্ত ঊর্ধ্বে উঠতে তার যে গতিশীল নেতৃত্বের প্রয়োজন ছিল, এখন সেগুলি থেকে দেশ বঞ্চিত হবে। এই মানুষটি দেশের সংকটকালে যত সংকট আমাদের দেশে হয়েছে, কোনো না কোনোভাবে জড়িত ছিলেন তার প্রতিবিধানে, তার প্রতিরোধে এবং প্রতিবাদে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এই অনুপস্থিতি হয়তো আমাদের জাতীয় জীবনে একটা প্রভাব ফেলবে। তবে তিনি যা রেখে গেছেন, যে উদাহরণগুলি আমাদের সামনে রেখে গেছেন, সেগুলি যদি আমরা নিয়ে এগিয়ে যাই, তাহলে হয়তো তার অভাবটা কিছুটা হলেও আমরা পূরণ করতে পারবো। আচ্ছা, এটা যদি আরেকটু বাড়তিভাবে বলেন। আমরা করোনা যুদ্ধকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় মুক্তির যুদ্ধের সঙ্গে আসলে তুলনা করছি, এবং সেই ৭১ থেকে আজ পর্যন্ত যে কোনো গণতান্ত্রিক বা অসাম্প্রদায়িক আন্দোলনে প্রথম সারির মানুষ ছিলেন ডক্টর আনিসুজ্জামান, আপনি যেভাবে ব্যাখ্যা করছিলেন। এবং আজকে যখন বাংলাদেশ এরকম একটি সামাজিক এবং মানবিক লড়াইয়ের মধ্যে আছে, তখন সেই জায়গা থেকে আপনি আসলে কি বলবেন? আনিসুজ্জামানের কাছ থেকে আমাদের শিক্ষাটা আসলে কি? ৭১-এর যুদ্ধটা ছিল অনেক বেশি প্রত্যক্ষ। আমরা জানতাম শত্রু কোথায়, শত্রুকে পর্যুদস্ত আমরা করেছি। তারপর যতগুলি আমাদের তার আগে পিছিয়ে যতগুলি যুদ্ধ আমরা করেছি এই পাকিস্তানি উপনিবেশ শক্তির বিরুদ্ধে, অথবা ৭০-এর পর ৮০-এর দশকে যখন সাম্প্রদায়িক ভেদবুদ্ধি খুব তীব্র হলো, নানানভাবে আমরা যুদ্ধ করে গেছি, কিন্তু শত্রুগুলি তো সামনেই ছিল। এই একটা যুদ্ধ যার শত্রু একেবারে অদৃশ্য, এবং আমরা আগে যেখানে সম্মিলিত হতে পারতাম, এখন সম্মিলিত হওয়ার শক্তিটাই আমাদের প্রধান সমস্যা হয়ে গেছে। অর্থাৎ সংস্কৃতিগতভাবে আমরা যাতে বিশ্বাস করি, এই যে সবাই মিলে একসঙ্গে থাকা, যৌথবদ্ধভাবে চলা, যেমন আমাদের যত উৎসব পার্বণ সবগুলি তো আমরা প্রাণের সঙ্গে প্রাণ মিলাই, হাতে হাত ধরে চলি। এই করোনা যুদ্ধে আমরা একদম আলাদা থেকে আমাদের প্রত্যেকে যেন একটা দ্বীপের মতো থেকে যুদ্ধ করতে হচ্ছে। এইখানে সংস্কৃতির একেবারে বিরুদ্ধে গিয়ে যে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে, কিছু মানুষের দিক নির্দেশনা অত্যন্ত প্রয়োজন ছিল। আমি সেই কথাটাই আবার বলছি, যে আমরা যতগুলি যুদ্ধ করেছি, এই সামাজিক প্রতিরোধ আন্দোলন হোক, ৭১-এর যুদ্ধ হোক, দারিদ্র্যের বিরুদ্ধে, শিক্ষার ক্ষেত্রে এই সন্তানদের স্কুলে নিয়ে আসা, অনেক প্রতিকূলতার বিরুদ্ধে তো আমরা সংগ্রাম করেছি, করে একটা অবস্থানে আমরা এসেছিলাম যেখান থেকে অনেক দূরে যেতে পারতাম। একেবারে যে পারবো না আগামীতে তাও নয়, কিন্তু এই একটা যুদ্ধ যেটি আমাদের নিঃস্ব করছে, কারণ আমরা সংস্কৃতি থেকে সেই শক্তিটা পাচ্ছি না, কারণ এটি একেবারেই সংস্কৃতি বিরোধী একটা শক্তি। তবে একটা জায়গায় আমার স্যারের সঙ্গে একবার শুধু আলোচনা হয়েছিল বিষয়টা নিয়ে। তিনি একটু অসুস্থ ছিলেন, বেশি কথা বলতে পারেননি। যে তিনি সেখানে বলেছেন যে দু রকমের তো বিশ্ব হতে পারে আগামীতে, একটা খুব মানবিক হতে পারে, কল্যাণধর্মী হতে পারে, কারণ এই করোনা যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়ে গেল যে সবাই সবাইকে নিয়ে না চললে আমরা সবাই নিঃস্ব হয়ে যাব। সবাইকে সবার জন্য সতর্ক থাকতে হবে, প্রত্যেকের দরজা প্রত্যেকের জন্য উন্মুক্ত রাখতে হবে, অর্থাৎ উৎপ্রেক্ষার একটা কথায় আমি কথাটি এইভাবে বললাম। তো এইখানে যদি আমরা মানবিক বিশ্ব করতে চাই, অথবা তার বিকল্প হচ্ছে একটা সাপোজ সংকুল বিশ্ব, যেখানে একেবারে প্রত্যেকটা মানুষ থাকবে নিজের জন্য, নিজের স্বার্থ চিন্তায় মশগুল থাকবে, এরকম প্রত্যেক দেশে আমরা দেখতে পাচ্ছি। অনেক বড় বড় দেশে সাম্প্রদায়িক শক্তি বাড়ছে, জাতীয়তাবাদী শক্তি যেটি বিনষ্টকারী বাড়ছে। এই অবস্থায় দেশের জন্য কিছু দিক নির্দেশনা প্রয়োজন ছিল, সেইখানে আমরা একটা অভাব বোধ করবো স্যারের। আমি মনে করি স্যার যদি সুস্থ থাকতেন, আমাদের সঙ্গে থাকতেন, তাহলে তিনি হয়তো সামনে গিয়ে আমাদের বলতে পারতেন এই কাজগুলি আমাদের করা উচিত, সরকারকে বলতে পারতেন, কারণ তার একটা শ্রদ্ধার আসন ছিল সবার কাছে। তিনি যে কথাগুলি বলতেন সেগুলি শুনতো রাষ্ট্র, হয়তো তিনি আরো নতুন কিছু চিন্তা ভাবনা দিতে পারতেন এই সরকারকে, যা থেকে আমাদের সামনের মুক্তির চিন্তাগুলি আমরা আরো বাড়াতে পারতাম। জি, আপনি সাম্প্রদায়িকের শক্তির এগিয়ে আসার কথা বলছিলেন।
আনিসুজ্জামান বাংলা সাহিত্যের মানুষ ছিলেন, জাতীয় অধ্যাপক ছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে যখন 60-এর দশকে একটা আক্রমণ আসে, তখন যে কজন মানুষ আসলে মানে দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছিলেন সামনে, তার মধ্যে ডক্টর আনিসুজ্জামান প্রথম সারির। আজকেও আমরা এরকম একটি সাম্প্রদায়িক আক্রমণের মধ্য দিয়ে কিন্তু অনেক দিন ধরেই দেশ চলছে এবং নানা সময়ে আমরা দেখছি। এরকম একটা অবস্থায় এই মানুষটিকে আপনি আসলে নতুন প্রজন্মের কাছে কিভাবে হাজির করবেন? তার লেখালেখির মধ্য দিয়ে এখন তো ইউটিউবে অনেক বক্তৃতা শোনা যায়। তারপর তার যারা শিক্ষার্থী, যারা যারা তার কাছে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতির পাঠও গ্রহণ করেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই মানুষটি ছিলেন আমাদের দেশে সাংস্কৃতিক বহুত্ববাদ প্রচলনের একদম অগ্রগণ্য একজন মানুষ। তিনি সংস্কৃতিকে শুধু একটা গোত্রের ভিতর সীমাবদ্ধ রাখতে চাননি, এটি বহুজনের সংস্কৃতিতে পরিণত করেছিলেন। তো আমরা যদি তার সংস্কৃতি চিন্তাটি আমাদের ভিতর ধারণ করি, আমাদের যারা শিক্ষার্থী তাদের ভিতর ছড়িয়ে দিতে পারি, যদি যা তিনি বিশ্বাস করতেন, এই যে মানুষের কল্যাণ এবং কল্যাণধর্মী একটা রাষ্ট্র যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সংস্কৃতির এবং শিক্ষার সংস্কৃতির শক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, যদি এগুলি শেখাতে পারি, তাহলে সাম্প্রদায়িক চিন্তাগুলি আমরা প্রতিহত করতে পারবো। আমাদের মনে রাখতে হবে এটি সরাসরি যুদ্ধের কোনো ব্যাপার নয়, কারণ যারা সাম্প্রদায়িক তাদের সংস্কৃতিগত একটা দুর্বলতা থেকে যায়। যারা সাম্প্রদায়িক তাদের শিক্ষার সংস্কৃতি তারা গ্রহণ করতে পারেন। এই যে আমাদের মুখস্থ নির্ভর শিক্ষা, তাতে শিক্ষার সংস্কৃতি তারও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারছে না। এই বিষয়গুলি নিয়ে তিনি নিরন্তর সংগ্রাম করেছেন। যদি সেগুলি আমরা তরুণদের কাছে ছড়িয়ে দিতে পারি, আমরা যে যেখানে আছি, আমার নিজের কথাই বলি, আমি একজন শিক্ষক, আমি যদি আমার শিক্ষার্থীদের এই জিনিসটা বোঝাই যে সংস্কৃতির শক্তি নিয়ে যদি আমরা এই সাম্প্রদায়িক বিষয়গুলিকে মোকাবেলা করি, তাহলে একটা মানবিক পৃথিবী আমরা সৃষ্টি করতে পারবো। আমার বিশ্বাস যে আগামীতে যখন আমাদের অর্থনীতি আর একটু বিপদগ্রস্ত হবে, যদি মানবিক শক্তি আমরা জাগাতে না পারি এই দেশে, তাহলে আমরা ভয়ানক একটা বিপর্যয়ের মধ্যে পড়বো, যা থেকে নিষ্কৃতি পাওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এইখানে স্যারের অভাবটা আছে, তবে আমি অভাবটা এইভাবে বলবো না, কারণ তিনি যা রেখে গেছেন তার লেখালেখিতে সবাই পড়তে পারবে, কিন্তু তিনি যাদেরকে অনুপ্রাণিত করেছেন তারা যদি অন্যদেরকে অনুপ্রাণিত করেন, এই মন্ত্রগুলি, এই চিন্তাগুলি সবার ভিতরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে হয়তো আমরা একটা অবস্থায় পৌঁছাতে পারবো যখন তিনি প্রত্যেকের জন্য প্রাসঙ্গিক হয়ে পড়বেন। জি স্যার, বাংলা সাহিত্যে কিংবা ধরেন ন্যাশনাল কারিকুলাম এর যে ধারণা আপনারা সব সময় বলে এসেছেন, সেখানে আসলে আনিসুজ্জামানের মতো মানুষ, যিনি বাংলাদেশের সংবিধান বাংলায় অনুবাদ করেছেন, তার অসংখ্য কাজ আছে, আপনিও বলছিলেন, বাংলা ভাষা চর্চায় আসলে তার ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অসাধারণ ভূমিকা। আমি তো মনে করি বাংলা ভাষার যে ভিতরে শক্তি আছে, যে বাঙালিয়ানার ভিতরে যে শক্তি আছে, বিষয়গুলি তিনি সবসময় জাগাতেন। আমি দেখতাম তিনি সভাপতির ভাষণ দিচ্ছেন, 3 মিনিটের ভিতর যা বলে বসলেন তা অন্যেরা হয়তো 30 মিনিট ধরে যুদ্ধ করেও বলতে পারলেন না। যে সহজ ভাষায় তিনি বলতেন, যে বাগ্মিতার সঙ্গে বলতেন, যে রসবোধের সংমিশ্রণ ঘটাতেন তার কথার বার্তায়, সেটি বাঙালির চিরায়ত একটা রসবোধের সঙ্গেই যায়। অর্থাৎ বাংলা ভাষার ভেতরের যে একটা মহিমা আছে সেটিকে তিনি প্রকাশ করতে পারতেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলা ভাষা তো একটি ভাষা শুধু নয়, এটি জীবন চর্চার একটা প্রতিফলন। সেই জীবন চর্চাটিও তিনি খুব গুরুত্বের সঙ্গে নিতেন। অর্থাৎ সাধারণ মানুষের বলে যাকে তাদের আমরা নির্দিষ্ট করি, যারা আসলেই কিন্তু অসাধারণ, কৃষক তো অসাধারণ মানুষ। স্যার বিশ্বাস করতেন যে একজন কৃষকের ভাষাও আমাদের মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ প্রত্যেকের ভাষায় তো আলাদা। এই সব ভাষা নিয়ে বাংলা ভাষার সৃষ্টি, এটি কোনো গোত্রের, বিশেষ কোনো গোত্রের কোনো উচ্চবিত্তের ভাষা নয়। তিনি এই সামগ্রিক ভাষাটাকে নিয়ে চর্চা করেছেন, কিন্তু একটা সাধারণ ভাষায় তিনি কথা বলতেন, যেটি আমরা প্রমিত বলি, যেটি আমাদের শ্রেণীকক্ষের ভাষা, আমাদের দর্শনের, বিজ্ঞানের ভাষা, সেই ভাষাটাকে তিনি জীবন্ত করেছেন। অর্থাৎ তিনি একই দিকে ভাষার প্রশ্নে যেভাবে ক্রমাগত কাজ করে গেছেন, সেরকম ভাষার সংস্কৃতিকে জাগাবার জন্য চেষ্টা করেছেন, ভাষার ঐতিহ্যটাকেও জাগাবার চেষ্টা করেছেন। এই জন্য রবীন্দ্রনাথ তার কাছে প্রিয় ছিলেন, নজরুলও তার কাছে প্রিয় ছিলেন, জীবনানন্দ দাশও তার কাছে প্রিয় ছিলেন, এবং বাংলাদেশের তরুণ কবি প্রত্যেকের পিছনে তিনি একটি হাত রাখতেন পিঠে। আমি দেখতাম একজন নতুন আবৃত্তিকার, হয়তো কেউ তাকে চেনে না, তার একটা সিডি প্রকাশনা, সেখানে তিনি যাচ্ছেন অসুস্থ শরীর নিয়ে, তাকে বলা হতো আপনি কেন যাচ্ছেন, বলছেন ওর একটা আশা আছে আমার কাছে, সেটি আমাকে রাখতে হবে। এই যে স্যারের সংস্কৃতি কর্মীদের জন্য, বিপন্ন মানবতার জন্য তার একটা সবসময় জাগ্রত দৃষ্টি ছিল, যদি সেটি আমরা সবার ভিতর ছড়িয়ে দিতে পারি, তাহলে তো বাংলাদেশ অনেকটাই মানবিক হয়ে যায়। নিশ্চয়ই। সাহিত্যের চর্চায় বাংলা ভাষাকে ইতিহাসের পর্যালোচনায় বা ইতিহাসের ব্যাখ্যায়
বাংলা ভাষাকে রাজনীতির ব্যাখ্যায় যেভাবে উনি হাজির করেছেন সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন? বাংলা ভাষা তো শুধু একটা পোশাকি ভাষা না, এটি একটা জীবন্ত ভাষা, বিশ্বের অন্যতম বড় একটি ভাষা। বাংলা ভাষার অনেক শব্দ আমরা হারিয়ে ফেলেছি। ইংরেজির তোড়ে আমাদের অনেক বাংলা ভাষার অনেক শব্দ হারিয়ে গেছে। আমরা সহজে ইংরেজি শব্দের মধ্যে বিকল্প খুঁজে বাংলা ভাষাকে একেবারে পঙ্গু করে দিচ্ছি। এই বিষয়টা স্যারকে খুব মর্মাহত করতে আমি দেখেছি। তিনি বলতেন বাংলা ভাষার যে প্রতিশব্দ আছে, যেমন আমাদের দেশে বরফ পড়ে না, কিন্তু বরফের 10 থেকে 12টা প্রতিশব্দ আছে। তার মানে কত বড় একটা ব্যাপক চিন্তা বাংলা ভাষা গ্রহণ করেছিল। এই ভাষায় যদি আমি রাজনীতি করি তার জন্য পরিভাষা আছে। আমি চিত্রকলা করি তারও পরিভাষা আছে। আমি যদি রন্ধন কলা করি সেখানেও তার পরিভাষা আছে। অর্থাৎ এটি একটি জীবন্ত ভাষা, সবখানে তার হাত ছড়িয়ে আছে। এই ভাষাটা যদি আমরা সত্যিকারভাবে আত্মস্থ করতে পারি, তাহলে সংস্কৃতি যেরকম শুদ্ধতা আমরা প্রয়োগ করতে পারবো, সেরকম রাজনীতির শুদ্ধতাও আমরা প্রয়োগ করতে পারবো। আমাদের রাজনীতির ভাষা অত্যন্ত একটা দমিত একটি ভাষা হয়ে গেছে, এটি খুব শৃঙ্খলার ভিতর নেই এবং সেখানে সম্মানের বিষয়টি অনুপস্থিত, পারস্পরিক মর্যাদার বিষয়টি অনুপস্থিত। স্যারের দিকে তাকালেই তো বুঝি তিনি সবচেয়ে বড় যে বিতর্ক, সেখানেও একটা রসবোধের ভিতর দিয়ে যেভাবে কথা বলতেন, তাতে তার রসবোধ এবং রুচির প্রশ্নে তিনি সামান্যতম নমনীয়তা প্রদর্শন করতেন না, কিন্তু তারপরও তিনি তার কথাগুলি বলে ফেলতেন। অর্থাৎ স্যারের মতো যদি আমরা ভাষাটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সকল ক্ষেত্র, যেখানে আমাদের পেশাজীবিতার বলুন, দক্ষতার বলুন, কাজের বলুন, সকল ক্ষেত্রেই আমরা সবচেয়ে সুন্দর কথাগুলি বলতে পারবো। তখন আমাদের যোগাযোগটা সুন্দর হবে, যোগাযোগ সুন্দর হলে মানুষে মানুষের সম্পর্ক সুন্দর হবে। এটি আমার কথা না, এটি তারও কথা। জি, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।